নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি হুগলি জেলার শ্রীরামপুর থানার রাজবলহাট গ্রামে মা রাজবল্লভীর মন্দিরে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন। চলুন, আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া টু শেওড়াফুলি লোকাল ট্রেনে চেপে শেওড়াফুলি পর্যন্ত আসবেন এবং শেওড়াফুলি থেকে তারকেশ্বরগামী ট্রেনে হরিপালে নামবেন এবং হরিপাল বাস স্ট্যান্ড থেকে বাস কিংবা ট্রেকারে চেপে এই মায়ের মন্দিরে আসবেন। দুটো জনশ্রুতি আছে মন্দির সম্পর্কে। একটি জনশ্রুতি অনুসারে ষোড়শ শতকে ভোঁসুটের রাজা রুদ্রনারায়ণ রায় এই মন্দির তৈরি করেছিলেন। আবার আর এক জনশ্রুতি অনুসারে বলা হয়েছে সদানন্দ রায় এই মন্দির নির্মাণ করেছিলেন। তবে দ্বিতীয় জনশ্রুতি বেশি গ্রাহ্য। আগে এখানে জঙ্গল ছিল আর একদিক দিয়ে বয়ে যেত দামোদর নদ এবং তার শাখা নদী রোন নদী। এই জঙ্গলে একবার রাজা সদানন্দ রায় শিকার করতে এসেছিলেন এবং তিনি ফিরে গিয়ে পশু শিকারের অনুশোচনায় দগ্ধ হতে থাকেন। তখন তাকে তাঁর গুরুদেব রামরাঘব ভট্টাচার্য এখানে বলেন যে যেখানে তুমি শিকার করতে গিয়েছিলে সেইখানেই তুমি যাও এবং সব সাধনা করো। এবং সেই সব সাধনায় সিদ্ধি লাভ করে তিনি মা মহামায়া দর্শন পান এবং এখানে জঙ্গল পরিষ্কার করে মন্দির নির্মাণ করেন আর নিত্য পূজার ব্যবস্থা করেন। আর এই জায়গার নাম হয় রাজপুর। তারপর মায়ের নাম অনুসারে এই জায়গার নাম হয় রাজবল্লভীহাট, তার থেকে রাজবলহাট। আরেকটি জনশ্রুতি অনুসারে শোনা যায় সপ্তগ্রাম নিবাসী বণিক গুরুদাস একবার তাঁর সপ্তডিঙা ভাসিয়ে রোন নদী দিয়ে যাচ্ছিলেন সওদার উদ্দেশ্যে। তখন তিনি এই রাজপুরে নোঙর করেন এবং দেখতে পান নদীর তীর বরাবর একটি 16 বর্ষীয়া পরমা সুন্দরী কন্যা হাঁটাহাঁটি করছে। তিনি খানিকটা কুনজরে দেখেই তাকে বজরায় তুলতে চান, কিন্তু যেই একটি করে ডিঙায় ওই তরুণী পা দিচ্ছিলেন আর সেই ডিঙা ডুবে যাচ্ছিল। এইভাবে 6টা ডিঙা ডোবার পর যেই সপ্তম ডিঙায় পা দিতে যাবেন তখন বণিক বুঝতে পারে এবং অনুশোচনায় দগ্ধ হয়ে মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে আকুল প্রার্থনা করতে থাকে। মা তখন তার 6টি ডিঙায় ফিরিয়ে দেন এবং মন্দির তৈরির আদেশ দেন। এবং তখন এখানকার রাজা সদানন্দ রায়ের সঙ্গে এইখানকার সন্ধান করতে থাকেন। মায়ের রূপ সম্বন্ধে জানতে চাইলে মা তখন বলেন এখানে এক শ্মশান আছে এবং কাপালিক সেই রূপের সন্ধান দেবে। তা কাপালিককে বহু সন্ধান করে পাওয়া যায় এবং তিনি মায়ের রূপের বর্ণনা করেন যা এখনকার মায়ের রূপ। আর এই শ্মশানই হলো মায়ের মন্দির। আর এই ঘটনাকে স্মরণ রেখে আজও দুর্গাপূজার সপ্তমীর দিন মায়ের পুকুরে ছোট ছোট 7টা ডিঙা তৈরি করে ভাসানো হয়। চলুন এবার মায়ের মন্দিরে প্রবেশ করি। এই দেখুন মায়ের একটি গেট। চলুন মায়ের মন্দিরে এবার যাই। মন্দিরে প্রবেশের আগে দেখুন গেট, মায়ের গেট আর দুপাশে ডালার দোকান। এখানে পূজার সামগ্রী পাওয়া যায় এবং এরাই মায়ের ভোগের কুপনও দিতে পারে। মন্দির চত্বরেও দেখুন বিভিন্ন রকমের দোকান। দেখুন এখানে একটি বিশেষত্ব, প্রত্যেক ডালার দোকানে 14 হাত তাঁতের শাড়ি পাওয়া যায়, যা অন্য কোথাও পাওয়া যায় না। মায়ের 14 হাত তাঁতের শাড়ি খুব পছন্দের। মায়ের মন্দিরে প্রতিদিনই প্রচুর ভক্তের সমাগম হয়, বিশেষত শনি মঙ্গলবার তো হয়ই। আর প্রতিদিনই প্রায় 500-600 ভক্ত এখানে প্রসাদ পান। এই দেখুন মায়ের মন্দিরে প্রবেশের এটাই দ্বার। দেখুন দুটো সিংহ যেন সব সময় পাহারা দিচ্ছে।
চলুন আমরা মন্দিরে প্রবেশ করি। দেখুন বিশাল মন্দির চত্বর, বিশাল নাট মন্দির, ভক্তরা বসে আছেন আর নাট মন্দিরের সামনেই মায়ের মন্দির। চলুন আমরা মাকে দর্শন করে আসি। আপনারা মাকে দর্শন করুন। শরতের স্নিগ্ধ জ্যোৎস্নার মতো উজ্জ্বল তার রং, তিনি কালী হলেও সাদা ত্রিনয়নী, দ্বিভুজা, আর ডান হাতে ছুরিকা, বাঁ হাতে রুধির পাত্র, আর ডান পা রয়েছে কালভৈরবের বুকের ওপর, বাম পা বিরূপাক্ষের মাথার উপর, আর গলায় এবং কোমরে মুন্ডমালা। এটা কি না খাবে মন সাদর এটা কোথা দিলে পশ্চিমবঙ্গের একমাত্র বোধহয় শ্বেতকালী এই মা রাজবল্লভী। তবে এখানে কালী রূপে প্রতিষ্ঠিত হলেও মা দুর্গা রূপে উনি পূজিত হন। এই দেখুন এখানে নবমীর দিন মহিষ বলি হয়। আর এর পিছনে একটা কাহিনী আছে। বর্তমানে হাওড়ার গড়ভবানীপুরের রাজা ছিলেন দীননাথ চৌধুরী, তাঁর কন্যাকে বিবাহের প্রস্তাব পাঠান সদানন্দ রায়। তখন তিনি বলেন এক খড়গের আঘাতে যদি রাজা মহিষ এবং মেষকে বলি দিতে পারেন তবেই তাকে বিবাহ করবেন, এবং সেটি করাতে তার সঙ্গে বিবাহ হয়। সেই প্রথাকে স্মরণ রেখে আজও এখানে মহিষ বলি হয় নবমীর দিন। আর এই মহিষের রক্ত পঞ্চমন্ডির আসনে ঠেকানো হয়, সেই কাপালিকে পঞ্চমন্ডির আসনে। আর এখানে তান্ত্রিক মতো পুজো হয়, আমিষ ছাড়া ভোগ হয় না। এখানে পরপর 5টি শিব মন্দির আছে। চলুন, এইটা হলো রাজরাজেশ্বর ও নন্দীশ্বর শিব মন্দির। কিন্তু মন্দিরের দরজা তালা দেওয়া, আমি চেষ্টা করব এই দরজা একটা ফাঁক আছে দেখানোর। আপনারা রাজরাজেশ্বর ও নন্দীশ্বরকে দর্শন করুন। এখানে বহু দুরারোগ্য ব্যাধি সেরে যায়, এমনকি ক্যান্সার রোগও সেরে গেছে। সোমেশ্বর শিব মন্দির, এখানেও তালা দেওয়া। এটি হলো ত্রম্বকেশ্বর শিব মন্দির, এটি খুব জাগ্রত মন্দির। এটি একটি শিব মন্দির। এটি যতবার তৈরি করা হয়েছে ততবারই ভেঙে পড়েছে। তারপর যাগযজ্ঞ করে 2012 সালে এটিকে অনেক কষ্ট করে সেবায়িতরা নির্মাণ করেছেন।
এটি হলো বানেশ্বর, এটি হলো বানেশ্বর শিব মন্দির। এটাকে বুড়ো শিব মন্দিরও বলে। এখানে গাজন, শিবরাত্রি, শ্রাবণ মাসে জল ঢালা মহাসমারোহে পালিত হয়। চলুন এবার মায়ের পুকুরে যাই। এই পুকুরের নাম তুলসী পুকুর। শোনা যায় মা উষাকালে এখানে স্নান করেন। আর একটা জনশ্রুতি আছে, কোনো ভক্ত যদি পরপর 3টে রবিবার এখানে স্নান করেন তাহলে তার সব রোগ ব্যাধি সেরে যায়। আর একবার গরমের সময় এক শাঁখাওয়ালা এখানে কিছু বিক্রি বাটা না করতে পারে, মায়ের পুকুরে জল খেয়ে এখানে বিশ্রাম নিচ্ছিলেন। তখন একটি বাচ্চা মেয়ের রূপ ধরে এসে শাঁখা পড়তে চায়। তা শাঁখা পড়ার পর রাজার কাছে পয়সা নিতে বলে। রাজার কাছে গেলে রাজা বলে তোমার প্রাণদণ্ড দেবো, সেই মেয়েকে দেখাতে হবে। এখানে এসে দেখে শাঁখা পড়া হাত দুটি মা দেখিয়েছিলেন। চলুন মায়ের বাগান এবং রান্নাঘর দেখে আসি। দেখুন মায়ের বাগান, এখানে কত রকমের ফুল। মায়ের এই জলপদ্ম খুবই পছন্দের, এখান থেকেই ফুল নিয়ে মায়ের পূজা হয়। আর এটি মায়ের ভোগ ঘর। এখানেই ভোগ রন্ধন করা হয়। আগে মাটির হাঁড়িতে হতো, এখন কাঁসার হাঁড়িতে, তবে কাঠের জালে। আর মায়ের নটের শাক এবং চিংড়ি মাছ খুবই প্রিয়, তাই দেওয়া হয় ভোগে। এই দেখুন দুই জায়গাতেই ভোগ খাওয়ানো হয়। এটি পঞ্চমুণ্ডির আসন, এটি পঞ্চমুণ্ডির আসন। মায়ের উচ্চতা এখানে প্রায় 6 ফুট। প্রতি 12 থেকে 14 বছর অন্তর মায়ের মূর্তি বদল হয় এবং অক্ষয় তৃতীয়ার দিন তারপর প্রতিষ্ঠা করা হয়। মাকে প্রতিদিন 3 বার করে বস্ত্র পাল্টানো হয়, মাকে 3 বার বস্ত্র পরানো হয়। মায়ের মন্দির চত্বরে প্রবেশের গেটের পাশেই আছে নহবত থানা। দুর্গাপুজো শুরু হওয়ার 1 মাস আগে থাকতেই এখানে নহবত বাজে এবং
জল ঘড়ির সময় অনুসারে প্রতিপল অনুপল দেখানো হয়, আর তখন সেতে সন্ধি পুজো শুরু হয়। এই নহবত থানাতেই জল ঘড়িটি আছে। গেটের উপরে নহবত বসানো হয়। দেখুন চারিদিকে কত ভক্তের সমাগম এখানে। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই।